রাষ্ট্রপতির চেয়ারে বসে আছে সাগর। আজকে প্রায় 10 বছর পর এই রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারছে। এই রাষ্ট্রপতির চেয়ারে বসার অন্যতম কারণ হচ্ছে তার বন্ধু এবং গার্লফ্রেন্ড। কিভাবে কি হয়েছে আপনারা সব জানতে পারবেন। একটু ধৈর্য ধরে গল্পটা শুনতে থাকুন। বেশ কিছুক্ষণ পর একটা মেয়ে এসে বলতে লাগলো, স্যার, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে এসেছে। সে নাকি আপনাকে চেনে আগে থেকেই। আমি কি তাকে বাড়ির ভিতরে নিয়ে আসবো? তার নাম কি আর কোথা থেকে এসেছে এসব জিজ্ঞাসা করে আমাকে জানাও, আর পারলে একটা ছবি তুলে আমাকে দাও। ঠিক আছে স্যার, 5 মিনিটের মধ্যে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি সকল কিছু ডিটেলস। এই বলে সাগরের বিয়ে চলে গেল ওইখান থেকে নিচে। এসে দেখে মেয়েটা এখনও দাঁড়িয়ে আছে। মেয়েটাকে উদ্দেশ্য করে সাগরের বিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তোমার নাম কি আর কোথা থেকে এসেছো? আমার নাম হচ্ছে নিঝুম। আমি নন্দনপুর থেকে এসেছি। নিঝুম নাম বলেই চিনবে আপনার স্যার। আর এখানে সোজা হয়ে দাঁড়াও, তোমার একটা পিক তুলবো। স্যার বলেছে পিক তুলে পাঠানোর জন্য। অপরিচিত কাউকে বাড়ির ভেতরে ঢোকার বারণ আছে। এই জন্য স্যার আগে দেখবে, এরপর যদি অনুমতি দেয় তাহলে আপনি ভেতরে যেতে পারবেন। সাগরের বিয়ে নিঝুমের একটা ছবি তুলে সাগরের কাছে পাঠিয়ে দিল। সাগর হোয়াটসঅ্যাপটা চেক করতেই চমকে গেল, কারণ 10 বছর আগে তার গার্লফ্রেন্ড আজকে দেখা করতে এসেছে। সাগর কি উত্তর দেবে বুঝতে পারছে না। সে মুখ চিরচেনা, সেই কণ্ঠস্বর তাকে আবারও জাগিয়ে তুলব। এদিকে তার বিয়ে বলতে লাগলো, স্যার, ওনাকে কি বাড়ির ভিতরে নিয়ে আসবো? হ্যাঁ, ওনাকে বাড়ির ভিতরে নিয়ে আসেন, আর আপনি আসবেন না, শুধু ওনাকে একা পাঠাবেন। ঠিক আছে স্যার, আমি ওনাকে একা পাঠিয়ে দিতেছি। এই বলে বিয়ে নিঝুমকে পাঠিয়ে দিল সাগরের কেবিনে। নিঝুম দরজার বাইরে থেকে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মে আই কামিং স্যার? ইয়াস, কামিং। এত বছর পর আপনি আমার সাথে দেখা করতে এসেছেন, কোনো তো কারণ আছে, বলবেন সেই কারণটা একটু? সাগর, আমি তোমার সাথে অনেক ভুল করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আবার তোমার জীবনে ফিরে আসতে চাই। প্লিজ তুমি আমাকে আবারও তোমার জীবনে ফিরিয়ে নাও। এই সাগরের জীবন থেকে একবার যে বের হয়ে যায় তাকে আর ঢোকানো যায় না, এটা হচ্ছে বড় কথা। আর আমি জানি তো আপনি কেন আবারও আমার জীবনে ফিরে আসতে চাইছেন। আমি তো এখন রাষ্ট্রপতি, আমার ধন সম্পদ, গাড়ি বাড়ি, এখন সব কিছুই আছে। এর জন্য আপনি আপনার লোভ লালসা এসবের জন্য ফিরে এসেছেন। তা আপনার বয়ফ্রেন্ড কোথায়, যার সাথে আপনি পালিয়ে গিয়েছিলেন? সাগরের কথা শুনে নিঝুম চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার যে কিছুই বলার নেই, থাকবেই বা কি করে, কারণ সে তো আগে থেকে অপরাধী। নিঝুম কোনো কথা বলছে না দেখে সাগর আবারও বলে উঠল, এই নেন, এখানে 1,00,000 টাকা আছে। এই টাকাটা নিয়ে আপনি দয়া করে এইখান থেকে চলে যান। আমি আপনার মুখ দেখতে চাই না। আমার জীবনটা শেষ করে দিয়েছেন আপনি। সাগর, আমার টাকা চাই না, আমার তোমাকে চাই। প্লিজ তুমি আমার জীবনে ফিরে আসো। আমি আর অন্য কিছু চাই না। সরি, আমি আর আপনার জীবনে ফিরে যেতে পারবো না। আপনি অনেক বড় ভুল করেছেন আমাকে ছেড়ে দিয়ে। আমি তো আপনাকে কম ভালোবাসতাম না, সাবিরের চাইতাও তো আমি আপনাকে বেশি ভালোবাসতাম। সাবিরের সাথে একদিন রিলেশনে গেছেন, আর সে আপন হয়ে গেছে, তাই না? এখনও আগের কথা মনে পড়লে আমার কলিজা পুড়ে ছাড়খাড় হয়ে যায়। আপনি দয়া করে এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি বডিগার্ড ডাকতে বাধ্য হব। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তার আগে একটা কথা বলতে চাই। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে? আমাদের পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে আমরা না খেতে পেরে মরে যাব। এই টাকাটা নিয়ে যান, আশা করি 1 মাস অনায়াসে চলে যাবে। আপনার চাকরি ব্যবস্থা হয়ে যাবে। আপনি আমার পিএর কাছে ফোন নাম্বারটা দিয়ে যান, চাকরি হয়ে গেলে আপনাকে খবর দেওয়া হবে। নিঝুম টাকাগুলো নিয়ে চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর সাগরের বিয়ে আসলো। কেবিনের ভেতর প্রবেশ করেই বলতে লাগলো, স্যার, ওই মেয়েটা দেখলাম কান্না করতে করতে চলে গেছে এখান থেকে। আপনি কি ওই মেয়েটাকে চিনেন? আমি ওই মেয়েকে চিনি, সে একটা বিশ্বাসঘাতক, আমার সাথে অনেক বড় প্রতারণা করেছে। তোমাকে একদিন সব কিছু বলবো। জসিম সাহেবকে ফোন দিয়ে বলো আমরা তার গেস্ট হাউসে আসতেছি, সে যেন সেখানে থাকে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি ফোন দিয়ে বলে দিতেছি।
উনি যাতে ওইখানে থাকে। এই বলে সাগরের পিয়ে ফোন দিয়ে বলে দিল জসিম সাহেবকে। বেশ কিছুক্ষণ পর সাগরের পিয়ে এবং সাগর চলে আসলো জসিম সাহেবের গেস্ট হাউসে। ভেতরে বসে আছে জসিম সাহেব, সাগর, দুইজন বসে কথা বলছে। চলুন নিঝুমের কী খবর দেখে আসি। নিঝুম ওইখান থেকে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নিঝুমকে দেখে বলতে লাগলো, কিরে নিজম, চাকরির একটা ব্যবস্থা করতে পারলি? তোর আব্বু তো বলতেছে আবার আগের অফিসে জয়েন করবি এই অসুস্থ শরীর নিয়ে। না আব্বুর অফিসে জয়েন্ট করার দরকার নেই, আমি চাকরি পেয়ে গেছি। আর এই নাও, এখানে 1 লাখ টাকা আছে। আপাতত এই টাকাটা দিয়ে চলো, কিছুদিন পর আমি চাকরিতে জয়েন করব। এই 1 লক্ষ টাকা তুই কোথায় থেকে আনলি? এই 1 লক্ষ টাকা আমি একজনের কাছে জমিয়ে রেখেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি আজকে। আপাতত এই টাকা দিয়ে চলাচল করি। ইন্টারভিউ দিয়ে এসেছি, বলেছে 2 দিন পর জানাবে। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়, আমি রান্না করছি, এইগুলো খেয়ে নে। এরপর তোর আব্বু না হয় বাজারে যাবে কিছু কিনে আনার জন্য। নিঝুম চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমার কপাল আমি নিজেই খেয়ে নিলাম। কেন যে আমি সাব্বিরের সাথে রিলেশন করতে গেছিলাম। সাগর তো তার চাইতেও কোন দিক থেকে কম ছিল না। আমার অতি লোভের জন্য আজকে এই অবস্থা হয়েছে আমার। আমি সাগরের কাছে মাপ চাইবো, আবার যতক্ষণ সাগর মাপ না করে ততক্ষণ আমি তার পায়ে ধরে বসে থাকবো। বেশ কিছুক্ষণ এইসব বলতেছে আর কান্না করছে। আধা ঘন্টা পর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। 3 জন বসে আছে খাবার টেবিলে। এমন সময় নিঝুমের আব্বু বলতে লাগলো, নিজম, চাকরি পেলি নাকি একটা? তোর আম্মু বললো তুই নাকি ইন্টারভিউ দিয়ে এসেছিস। হ্যাঁ আব্বু, আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। আশা করি 2 দিন পর চাকরিটা পেয়ে যাব। দোয়া করো আমার যেন চাকরিটা পেয়ে যায়। নিঝুম খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। এদিকে সাগর জসিম সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন, আমি যেহেতু এবার রাষ্ট্রপতি হয়েছি, সো আমি ঘুরে ঘুরে পুরো দেশটা দেখব এবং যাদের যাদের সাহায্য লাগবে আমি নিজে থেকে সাহায্য করব। আপনাকে রাস্তাঘাট পরিচালনা করার জন্য আমি দায়িত্ব দিলাম, কারণ আমার বিশ্বাস আছে আপনি সবসময় বিশ্বাসের সাথে কাজ করেন। স্যার, এতটাও প্রশংসা করবেন না আমার। আমি আপনার থেকে সব কিছু শিখেছি। আপনি আমার ছোট হলেও আমি আপনার থেকে যা যা শিখেছি আমার ছেলে মেয়েও তা শিখেছে। আমি দোয়া করি আপনার পরিচালনায় যাদের দেশটা আরও সুন্দরভাবে গড়ে ওঠে। আপনার তো বয়স হয়ে গেছে, বিয়ে করবেন কবে? জসিম সাহেবের মুখে এমন কথা শুনে এদিকে সাগরের পিয়ে হাসাহাসি করতে লাগলো মিটমিট করে। আসার সময় সাগর তার পিয়েকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আহ রিয়া, এখানে হাসাহাসি করার কি আছে? জসিম সাহেব, আমার বিয়ের বয়স হয়েছে তো কি হয়েছে? এখন আমি কোনো মেয়েকে বিশ্বাস করি না। আপনি আমার অতীত সম্পর্কে সব কিছুই জানেন। আমি আপনার কাছে বড় হয়েছি। সাগর, এইভাবে তো জীবন চলে না। বিয়ে তো করতেই হবে একদিন না একদিন। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার জন্য মেয়ে দেখতে পারি। না, এখন মেয়ে দেখার কোনো দরকার নেই। আমার যেদিন সময় হবে ওই দিন আমি আপনাদের বলবো। অতীতকে যেদিন বলে যেতে পারবো সেই দিন আমি বিয়ে করব। সাগর, অতীতকে কখনোই ভোলা যায় না। আমারও অতীত আছে, আমিও কিন্তু ভুলতে পারি না। তোমার আব্বু আম্মু খবর নিয়েছো নাকি? তারা কেমন আছে, কি করতেছে? তারা আশা করি খুব ভালো আছে, কারণ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা খুবই সুখে থাকবে, দোয়া করি। তবে একদিন যাওয়ার দরকার, তাদেরকে দেখে আসবো। আজকে 10টি বছর চলে গেছে তাদেরকে দেখি না। চলো আজকে না হয় চলে যাই, গ্রাম থেকে ঘোরাঘুরি করে আসি। ওইখানে তো আবার আন্টির বাড়ি থাকতে কোনো সমস্যা হবে না। আপনি যেহেতু বলতে চান আজকে যাওয়ার জন্য, কিন্তু আমি তো কোনো কাপড় নিয়ে আসি নাই। রিয়া, তুমি এক কাজ করো, বাড়িতে গিয়ে রহিমা চাচিকে বলবে আমার কাপড় চোপড় গুছিয়ে দেওয়ার জন্য। 1 সপ্তাহের কাপড়। 1 সপ্তাহ পর আমি আবারও ফিরে আসব, আর তুমি এই 1 সপ্তাহ ছুটিতে থাকবে। স্যার, আমাকে ছুটি না দিলে হয় না? তার সাথে ঘোরাঘুরি করব, প্লিজ স্যার আমাকে নিয়ে চলেন। এখন নিয়ে যাব না, কয়েকদিন পর আমি আবারও গ্রামে যাব, ওই সময় তোমাকে নিয়ে যাব।
এই 1 সপ্তাহ না হয় তুমি ছুটিতে থাকো, কি বলেন জসিম সাহেব? রিয়া, সাগর একদম ঠিক বলতেছে। এখন যাওয়ার দরকার নেই। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি ফোন দিয়ে তোমাকে বলে দেব আসার জন্য, তখন না হয় তুমি চলে আসবে। ঠিক আছে, আপনারা যেহেতু বলতেছেন, আমি না হয় 1 সপ্তাহের জন্য ছুটিতে থাকি। আর স্যার, আপনি সাবধানে থাকবেন, কারণ আপনি এখন দেশের রাষ্ট্রপতি। আপনাকে সব সময় সাবধানে থাকতে হবে। বিপক্ষ দলের লোকেরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। হ্যাঁ, আমি জানি আমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমি যে কীভাবে যাব ওইখানে এটা কেউ জানবে না, আর আমি ছদ্মবেশে যাব। সাগরের পিয়ে চলে গেল সাগরের বাড়িতে। সাগরের পোশাক নিয়ে এসে সাগরকে দিয়ে দিতে জসিম সাহেবের সাথে বেরিয়ে পড়ল তার গ্রামের উদ্দেশ্যে। সাগর জসিম সাহেবের পাশের সিটে হেলান দিয়ে বসে আছে চোখ বন্ধ করে। এমন সময় জসিম সাহেব বলতে লাগলো, সাগর, আমি জানি তুমি অতীত বলতে পারতেছো না। তুমি অতীত ভুলে যাও, তোমার জীবন সুন্দর করে সাজাও। রিজুমের কথা বাদ দাও, সে অনেক সুখে আছে অন্যজনের সাথে। আঙ্কেল, নিঝুম এখন সুখে নেই, কারণ সাব্বির তাকে ছেড়ে চলে গেছে। আজকে আমার বাসায় এসেছিল, তাকে আমি 1 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। কি অবস্থা, এমন বাজে ছিল না, বলতে গেলে মনে হয় 3 দিন না খেয়েছিল। ওই মেয়েটা তোমার জীবন শেষ করে দেবে সাগর। আমি যতটুকু বুঝতে পারতেছি, তুমি ওই মেয়েকে বলে যাও নিজের মতো করে বাঁচতে শেখো, যাতে কেউ তোমাকে কিছু না বলতে পারে। সাগর চুপচাপ সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। প্রায় 3.5 ঘন্টা ড্রাইভ করার পর জসিম সাহেব গ্রামের রাস্তায় উঠে পড়ল। আঁকাবাঁকা রাস্তা, একবার গাড়ি এই দিকে যাচ্ছে, আরেকবার গাড়ি ওই দিকে যাচ্ছে। এটা দেখে সাগর জসিম সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আঙ্কেল, আপনি এক কাজ করেন, আমাকে এখানে নামিয়ে দেন। আমি আশেপাশে সকল কিছু দেখে ঘোরাঘুরি করে এরপর বাড়ির দিকে যাব। তোমাকে একা ছাড়বো কি করে সাগর? তুমি বসে থাকো, আর তো 5-6 মিনিট লাগবে যাইতে। বাসায় গিয়ে না হয় দুইজন একসাথে বাইরে বের হব। ঠিক আছে। জসিম সাহেব ড্রাইভ করতে লাগলো। প্রায় 10 মিনিট পর চলে আসলো তার শ্বশুর বাড়িতে। গাড়িটা সাইড করে রেখে দিল জসিম সাহেব। জসিম সাহেবকে দেখে তার ছোট শালা এবং বড় শালা আসলো আর বলতে লাগলো, দুলাভাই, আপনি এত বছর পর আবার গ্রামে এসেছেন, আপুকে নিয়ে আসছেন। আজ কতদিন হয়ে গেল আপুকে দেখি না। তোমার আপু এখনো তোমাদের উপরে রেগে আছে। আমি বলেছিলাম আসার জন্য, কিন্তু সে আসে নাই। তোমরা এক কাজ করো, আলাদা একটা রুম ভালোভাবে পরিষ্কার করে রাখো। উনি আমাদের গেস্ট, ওনাকে ভালো একটা রুমে আর রাখতে হবে। ঠিক আছে দুলাভাই, আপনি ওনাকে নিয়ে ভিতরে আসেন। আমি কবিতাকে বলতেছি আপনাদের জন্য লেবু শরবত বানাতে। অনেক দূর থেকে এসেছেন, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। আপনি আঙ্কেলকে খাওয়ান। আঙ্কেল, আমি ঘুরে আসতেছি, আমার জন্য চিন্তা করবেন না। আচ্ছা, সাবধানে ঘোরাঘুরি করবে, আর সন্ধ্যার আগে বাসায় চলে আসবে, না হলে কিন্তু আমি তোমার জন্য চিন্তা করব। আচ্ছা, আমি সন্ধ্যার আগে বাসায় চলে আসব। এখন 4টা বাজে, 2 ঘন্টা ঘোরাঘুরি করে চলে আসতে পারবো। এই বলে সাগর জসিম সাহেবের শ্বশুরবাড়ি থেকে তাদের বাড়ির দিকে রওনা দিল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং চারিপাশ দেখছে। বেশ কিছুক্ষণ দেখার পর চলে আসলো তাদের বাড়ির সামনে। বাড়িটার দিকে তাকাতেই দেখতে পেল আগের মতোই আছে, কোনো কিছুই পরিবর্তন হয়নি। বাড়ির ভেতরে ঢুকে কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে চিনতে না পেরে বলতে লাগলো, কে বাবা তুমি, আর এখানে কাকে চাই? এ বাসায় তামিম নামের কেউ আছে নাকি? যদি থাকে একটু ডেকে দিতেন। তামিম তো একটু শহরে গেছে, আস্তে আস্তে মনে হয় রাত হবে, দোকানের জন্য মালপত্র কিনতে গেছে। আর তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখি নাই। আমাকে আগে কখনো দেখেন না এখানে, কারণ আমি ঢাকা থেকে এসেছি। আচ্ছা, আমি এখন চলে যাই। তামিম আসলে আপনি তাকে বলবেন যে একটা ছেলে এসেছে দেখা করার জন্য, বসির মিয়ার বাড়িতে যাইতে। ঠিক আছে, আপনি তাহলে যান। তামিম আসলে আমি তামিমকে বলবো বশিরের বাড়িতে যাওয়ার জন্য। আপনার নামটা কি একটু বলে যান, তাহলে আমি তামিমকে বলতে পারবো। আমার নাম হচ্ছে সাগর। আচ্ছা, এখন তাহলে আমি চলে যাই। তামিম আসলে বললেন কিন্তু।
এই বলে সাগর চলে আসলো বশির মিয়ার বাড়িতে। এদিকে সাগরের আম্মু দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় এসে বসতেই সাগরের আব্বু বলতে লাগলো, কে এসেছিল? কার সাথে এতক্ষণ কথা বলছিলে তুমি? সাগর নামের একটা ছেলে এসেছিল তামিমের সাথে দেখা করতে। আমার ছেলেটা যে কোথায় গেছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আজকে 10 বছর হয়ে গেছে, এখনো বাসায় ফিরে নাই। বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানি না। আমাদের একটা ভুলের কারণে সাগরকে বাড়ি ছাড়া করতে হয়েছে। আজকে 10টি বছর কেটে গেল, সাগরের কোনো খোঁজ পেলাম না। কত জায়গায় খোঁজাখুঁজি করেছি, কোথাও পাই নাই। এইসব কথা বলছে তারা দুজন। ওইদিকে সাগর বাসায় এসে জসিম সাহেবের সাথে কথা বলতে লাগলো। জসিম সাহেব, গ্রামের রাস্তাঘাট তো পুরোটা ভেঙে গেছে। এক কাজ করেন, আমরা যেহেতু এখানে আছি 7 দিনের মতো, এই 7 দিনের ভিতরে এই গ্রামের রাস্তাটা পাকা করে ফেলা হোক। কালকে যতজন লোক লাগে আপনি নিয়োগ দেন। 1 সপ্তাহের মধ্যে যাতে রাস্তাঘাট পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যায়। সাগর, এত তাড়াতাড়ি কমপ্লিট করলে কয়েকদিন পর আবারও ভেঙে যাবে। তার চাইতে ভালো হবে একটু সময় নিয়ে কাজটা করা হোক। কাজটাও ভালো হবে, রাস্তাটাও ভালো থাকবে। আচ্ছা, আপনি লোক নিয়োগ দেন, আগে রাস্তাটা ঠিক করা হোক, এরপর না হয় আমরা কাজটা উদ্বোধন করে ঢাকায় চলে যাব। ঠিক আছে সাগর, আর তুমি তোমাদের বাসায় গিয়েছিলে নাকি? তোমার আব্বু আম্মুর সাথে কথা হয়েছে? আম্মুর সাথে কথা হয়েছে, কিন্তু আব্বুর সাথে কথা হয় নাই। আমাকে চিনতেই পারে নাই। এই 10 বছরে আমি কতটা পরিবর্তন হয়েছি দেখতেই পারছেন। আমার নিজের মা আমাকে চিনতে পারে নাই। সাগর, সত্যি তোমাকে চেনার মতো দেখা যাচ্ছে না। তাহলে চিনবে কি করে বলো? আমি নিজেই তো চিনতে পারবো না 10 বছর পর ফিরে আসলে। সাগর জসিম সাহেবের সাথে কথা বলে রাতে খাওয়া দাওয়া করে বাইরে বসে আছে সবাই। এমন সময় তামিম আসলো। তামিম এসে বশিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাকা, আম্মু বলেছে আমাকে নাকি কে যেন খুঁজে এসেছে। আমি তো যাই নাই, গিয়েছিল মনে হয় দুলাভাই আর ওনার সাথে যে ছেলেটা এসেছে সে। আমি গিয়েছিলাম তোমাকে খোঁজার জন্য। তোমার নাম তো তামিম, তাই না? হ্যাঁ, আমার নাম তামিম। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি হচ্ছি সাগরের বন্ধু, আরেক সাগর। সাগর ঢাকায় থাকে, আমাকে পাঠিয়েছে আপনাদেরকে তার খবরটা দেওয়ার জন্য। আপনারা কি সাগরের সাথে দেখা করতে চান? হ্যাঁ, আমরা সাগরের সাথে দেখা করতে চাই। সাগরের সাথে যে ভুলটা আমরা করেছি সেই ভুলের ক্ষমা চাইব তার কাছে। দেখি আমার ভাই আমাদেরকে ক্ষমা করে নাকি। এই নেন, এটা হচ্ছে সাগরের নাম্বার। 1 সপ্তাহ পর সাগরকে ফোন দিবেন। সাগর হয়তো এখন কাজে বিজি আছে, ফোন ধরতে পারবে না। ঠিক আছে, আমি 1 সপ্তাহ পর সাগরকে ফোন দেব। আর আপনাকে অনেক ধন্যবাদ সাগরের নাম্বারের এবং খোঁজ দেওয়ার জন্য। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, এটা আমার কর্তব্য ছিল, তাই আমি এটা করেছি। তামিম চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। তামিমকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কি রে তামিম, তোকে কিসের জন্য ডেকেছিল তারা? কোনো সমস্যা হয় নাই তো? আম্মু, কোনো সমস্যা হয় নাই। একটা ছেলে সাগরের ঠিকানা দিয়েছে এবং ফোন নাম্বার দিয়েছে, বলেছে 1 সপ্তাহ পর ফোন দেওয়ার জন্য। সাগর এখনো বেঁচে আছে? আমরা তো ভেবেছিলাম সাগর মরে গেছে। যে করেই হোক সাগরকে ফিরিয়ে আন। সাগরের সাথে আমরা যা অন্যায় করেছি তার জন্য মাপ চাইব। একটা মেয়ের জন্য আমরা আমাদের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এসব বলছে সাগরের আম্মু। এদিকে নিঝুম ফোনটা বের করে ফোন দিল সাগরের পিয়েকে। বেশ কিছুক্ষণ পর রিয়া ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো, কে বলতেছে? আমি নিঝুম বলছিলাম। সাগর আছে নাকি? তাকে একটু ফোনটা দিতে পারবেন? স্যার তো বাসায় নেই, 1 সপ্তাহের জন্য বাহিরে গেছে। আর আপনার চাকরি হয়ে গেছে সাগর গ্রুপ অফ কোম্পানিতে। আপনি চাইলে কালকে জয়েন করতে পারবেন অফিসে। ধন্যবাদ আপনাকে। সাগর আসলে তাকে বলবেন আমি ফোন দিয়েছিলাম। ঠিক আছে, স্যার আসলে আমি বলে দেবনি আপনি ফোন দিয়েছেন। এই বলে রিয়া ফোনটা কেটে দিল। এদিকে নিঝুম তার ফোনটা চার্জে লাগিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে সাগর রুমের ভেতরে বসে ভাবছে, আমি এতটা কাছে থাকার পরেও আম্মু আব্বুর কাছে যেতে পারছি না। এখন যদি আমি ফিরে যাই
তারা যদি আবারও আমাকে বাড়ি থেকে বের করে দেয় তখন আরও কষ্ট পাবো। তার চাইতে তাদের সামনে না যাওয়াই বেটার হবে। এমনিতে দেখে এসেছি, এটাই অনেক। এসব বলছে মনে মনে সাগর। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হলো। সাগর বসে আছে চেয়ারে। এমন সময় কবিতা এসে সাগরকে চা দিল আর বলতে লাগলো, এই নেন চা আর বিস্কুট, আরও যদি কিছু লাগে তাহলে আমাকে ডাক দিয়ে। আর কিছু লাগবে না, এই দুইটা দিয়ে হয়ে যাবে। কবিতা চলে গেল রুমে। এদিকে সাগর চা আর বিস্কুট খেয়ে বাইরেটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখার পর সাগর চলে আসলো তার চিরচেনা সেই শিমুল গাছের নিচে নদীর পাড়ে। গাছের শিকড়ে বসে এক নজরে তাকিয়ে আছে পানির দিকে। এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনি এখানে বসে আছেন, আপনাকে কেউ অনুমতি দিয়েছে এখানে বসার জন্য? মেয়েটার কথায় সাগর পেছনে তাকাতেই দেখতে পেল নদী দাঁড়িয়ে আছে। সাগর নদীকে চিনতে পারছে, কিন্তু নদী সাগরকে চিনতে পারেনি। সাগর নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই জায়গায় বসার জন্য অনুমতি লাগে নাকি? ছোটোবেলা তো আমি সবসময় এই জায়গায় বসে থাকতাম, তখন তো কারো অনুমতি লাগতো না। এখন অনুমতি লাগে এটা তো জানতাম না। আগে লাগতো না, কিন্তু এখন লাগে, কারণ এটা হচ্ছে আমাদের জায়গা। এইখানে শুধু আমার বসার অধিকার আছে, অন্য কারণেই। ও আচ্ছা, সরি, আপনাদের এখানে বসে ভুল করে ফেলেছি। আসলে নদীর ঠান্ডা বাতাস অনেক ভালো লাগছে তো, এর জন্য আর কি বসেছিলাম। এই বলে সাগর উঠে যেতে যাবে এমন সময় নদী সাগরকে দেখে বলতে লাগলো, আপনাকে কেমন যেন চেনা চেনা লাগতেছে, আপনার মুখটা মনে করতে পারতেছি না। যাই হোক, আপনি কার বাড়িতে এসেছেন? আমি এসেছি বশির মিয়ার বাড়িতে। সাগর আর কিছু বলতে যাবে এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে জসিম সাহেব ফোন দিয়েছে। কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো জসিম সাহেব, আমি একটু নদীর পাড়ে আছি, কিছুক্ষণ পর চলে আসব। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমাদেরকে আবার ঢাকায় যেতে হবে। উপর মহল থেকে ফোন দিয়েছিল, বলেছে যে যাওয়ার জন্য জরুরি একটা আলোচনা সভা বসবে। ও আচ্ছা, আপনি থাকেন, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে নদীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বশির মিয়ার বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়া করে ঢাকার দিকে রওনা দিল। সাগর চোখ বন্ধ করে ভাবছে আগের দিনগুলোর কথা। চলুন, অনেক তো শুনলেন কাহিনী, এখন অতীতে ফেরা যাক। অতীতে কি হয়েছে তা আপনাদের তো জানতে হবে, না হলে আপনারা বুঝবেন কি করে। অতীত। নদীর পাড়ে বসে আছে সাগর এবং সাব্বির। তারা দুইজন ছোটবেলার বন্ধু। পড়ালেখা শেষ করে তারা জবের জন্য অ্যাপ্লাই করবে। এমন সময় সাব্বির বলতে লাগলো, সাগর, তুই তো নিজুমের সাথে রিলেশন করিস তাই না? তোদের রিলেশন তো প্রায় অনেক বছরের, এখন বিয়ে করবি নাকি? ভালো কোনো তো চাকরি পাচ্ছি না, বিয়ে করব কি হবে? বিয়ে করলে তাকে খাওয়াবো কি? ভাবতেছি ঢাকা শহরে গিয়ে কয়েক মাস কাজ করে এরপর বাড়িতে এসে তাকে বিয়ে করব। বিয়ে করার আশা তুই ছেড়ে দে, কারণ নিজুম অন্য একটা ছেলের সাথে রিলেশন করে। আমি নিজের চোখে দেখেছি এবং ছবিও তুলে এনেছি। এই দেখ ছবি, ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, নিজুমের মুখ স্পষ্ট বোঝা যাইতেছে। সাব্বির, তুই কি বলছিস এসব? নিজুম আমাকে অনেক ভালোবাসে, নিজুম আমার সাথে এরকমটা করতে পারে না। ভাই, আমি তোর বন্ধু, আমি কি তোর সাথে মিথ্যা কথা বলবো? ছবি তো স্পষ্ট বোঝা যাইতেছে যে নিজুম ছেলেটার হাত ধরে বসে আছে। আর এই ছবিটা আমি গতকালকে তুলেছিলাম। আমি মামার বাসায় যাওয়ার সময় দেখি নিজুম আর একটা ছেলে নদীর পাড়ে গাছতলায় বসে আছে, হাতে হাত রেখে। ছেলেটার মুখ দেখতে পারি নাই, কিন্তু নিজুমের মুখ স্পষ্ট দেখেছি, তাই ছবিটা তুলে নিয়েছি। আমাকে যে করে হোক নিজুমের সাথে কথা বলতে হবে। সে কেন আমার সাথে এরকমটা করলো আমার জানতেই হবে। এতদিনের ভালোবাসা তাহলে বৃথা যাবে? কখনোই না। এই বলে সাগর ওইখান থেকে উঠে চলে আসলো বাসায়। বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে ফোন দিল নিঝুমকে, কিন্তু ফোন বরাবরের মতন ব্যস্ত বলছে। বেশ কিছুক্ষণ ফোন দেওয়ার পরও নিঝুমের ফোন ব্যস্ত বলে। রাত 9টা। সাগর ফোন দিতেই নিঝুম ফোনটা রিসিভ করলো। কী ব্যাপার নিঝুম, আমি তোমাকে এতগুলো ফোন দিলাম, একটা ফোনও রিসিভ করলে না কেন? তুমি কার সাথে কথা বলছিলে সারাদিন?
আর বলো না, আজকে আমার বান্ধবীর সাথে সারাদিন কথা বললাম। তার তো সামনে বিয়ে, এর জন্য ভয় পাচ্ছে, তাই আর কি একটু সাহস জোগালাম তাকে। দেখো নিঝুম, তোমার এমন কোনো ফ্রেন্ড আছে যে তার বিয়ে? তোমার সকল ফ্রেন্ডদের তো আমার চেনা আছে। তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো, যেটা সত্যি ওইটা বলো। তুমি কার সাথে কথা বলছিলে? আমি তোমাকে কিছুই বলবো না। আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলো, তাতে তোমার কি? আর তুমি এসব জিজ্ঞেস করছো কেন আমাকে? আজ থেকে তুমি আমার কেউ না, আমাকেও তুমি ফোন দিবে না। প্লিজ নিঝুম, আমার সাথে এমন করো না। আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। তোর ভালোবাসা 2 টাকার একটা জিনিস দিতে পারিস নাই এই 4 বছর, আর তুই বলতেছিস আমাকে খুব ভালোবাসিস? এইটা তোর ভালোবাসা? তোর ভালোবাসা আমার লাগবে না, আমি অন্য একজনকে ভালোবাসি। আমি তোমার সাথে রাতে দেখা করব। আমি তোমার জন্য অনেক কিছু কিনেছি, ওইগুলো তোমাকে দিব। প্লিজ তবুও ফিরে আসো আমার কাছে। আমি কখনোই ফিরে যাব না তোর কাছে। আর তুই রাতে আসলে আসবি, তাতে আমার কি? ফোন রাখলাম এখন। এই বলে নিঝুম ফোনটা রেখে দিল। এইদিকে সাগর একটা ব্যাগের ভেতর সকল কিছু নিয়ে চুপি চুপি তার বাড়ি থেকে বের হয়ে চলে আসলো নিঝুমদের বাড়ির পেছনে। নিঝুমের জানালার কাছে দাঁড়িয়ে নিঝুমকে ডাকতে লাগলো। নিঝুম, প্লিজ জানালাটা খুলো। এই দেখো আমি তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি। প্লিজ জানালাটা খুলো একবার। নিঝুম জানালাটা খুলে চিৎকার করতে লাগলো। নিঝুমের চিৎকার শুনে তার বড় ভাই এবং তার আব্বু আম্মু বাইরে বের হয়ে আসলো। এদিকে সাগর যায় পালিয়ে যেতে যাবে, এমন সময় নিঝুমের বড় ভাই সাগরকে ধরে ফেলল। সাগরের শার্টের কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো উঠানের সামনে, আর বলতে লাগলো, আব্বু, এই ছেলেটা মনে হয় নিঝুমকে কিছু করেছে, এর জন্য নিঝুম চিৎকার দিয়েছে। কিরে নিঝুম, এই ছেলেটা তোকে কি করেছে? তুই এভাবে চিৎকার করে উঠলি? ভাইয়া, এই ছেলেটা আমার রুমে দরজা খুলে আমাকে ধর্ষণ করার চেষ্টা করছিল। আমি ঘুমিয়েছিলাম, বুঝতে পারি নাই। যখন বুঝতে পারছি তখনই চিৎকার দিছি। তুই আমার বোনকে ধর্ষণ করার জন্য এখানে এসেছিলি? আজকে তোকে এমন শিক্ষা দিব যাতে আর কোনোদিন ধর্ষণ তো দূরের কথা, এই গ্রামে থাকতেও পারবি না তুই। এই বলে মাটি থেকে একটা বাঁশের টুকরো নিয়ে সাগরকে পিটাতে লাগলো। এদিকে চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের সকল লোক চলে আসলো। সাগরকে এভাবে মারতে দেখে একটা ছেলে বলতে লাগলো, আরে নিলয় ভাই, আপনি কি করছেন? সাগরকে এভাবে মারছেন কেন? সাগর তো খুব ভালো ছেলে, আপনি সাগরকে মারবেন না। ফারুক, সাগর যদি ভালো ছেলে হতো তাহলে সে এত রাতে আমার বোনের রুমে ঢুকে আমার বোনকে ধর্ষণ করার চেষ্টা করতো না। রাত বাজে 12টা, এত রাতে সেখানে কি করছে? নিশ্চয়ই ধর্ষণ করার জন্য এসেছে বা অন্য কিছু করার জন্য এসেছে। আচ্ছা, ওর বিচার না হয় পরে করা যাবে, আপনি তাকে মারবেন না। আমি তার আব্বু আম্মু এবং বড় ভাইকে নিয়ে আসতেছি, ওরা তাদের ছেলের বিচার করবে। এই বলে ফারুক চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। ফারুককে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ফারুক, তুমি এত রাতে এখানে এসেছো? তোমার আব্বু আম্মু সুস্থ আছে তো? জি আন্টি, আমার আব্বু আম্মু সুস্থ আছে, তবে সাগরকে ওই নিলয় এবং তার পুরো পরিবার বেঁধে রেখেছে এবং অনেক মারধর করছে। আপনারা চলেন। মানে সাগরকে মারধর করবে কেন? সাগর তো রুমেই ছিল। কই গো সাগরের আব্বু এবং তামিম, তাড়াতাড়ি আয়, সাগরকে নাকি মারধর করছে। এটা শুনে সাগরের আব্বু আম্মু এবং তামিম চলে আসলো নিঝুমদের বাসায়। এসে দেখে সাগরকে একটা গাছের সাথে বেঁধে রেখেছে। এটা দেখে তামিম বলতে লাগলো, নিলয়, কি হয়েছে? তুই সাগরকে এভাবে মারধর করছিস কেন? মারধর করব না মানে? তোর ভাই আমার বোনের রুমে ঢুকে আমার বোনকে ধর্ষণ করার চেষ্টা করছে। তোর ভাইকে কি শাস্তি দিবি? দে, না হলে কিন্তু আমি গ্রাম প্রধানকে ডাকতে বাধ্য হব। নিলয় যা বলতেছে এটা কি সত্যি? তুই কি নিঝুমকে ধর্ষণ করার জন্য তার রুমে গিয়েছিলি? ভাইয়া, আমি নিঝুমকে খুব ভালোবাসি। নিঝুম আর আমার প্রেমের সম্পর্ক প্রায় 3 বছরের। নিঝুম আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, এর জন্য আমি তার কাছে মাপ চাইতে এসেছিলাম, কিন্তু সে আমাকে মিথ্যা অপবাদ দিয়েছে। তোর কাছে কি প্রমাণ আছে যে তুই মাপ চাইতে এসেছিলি? তোর কাছে তো কোনো প্রমাণ নেই। আর একটা মেয়ের চিৎকারের শব্দে কি বোঝা যায় তুই তাকে কিছু করিস নাই? কি রে নিঝুম, তোর সাথে কি সাগরের কোনো সম্পর্ক আছে?
না ভাইয়া, সাগরের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সাগরকে আমি বড় ভাই হিসেবে সবসময় কথা বলে এসেছি, কিন্তু তিনি যে আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি। এই বলে নিঝুম কান্নার ভান করতে লাগলো। এদিকে তামিম নিচ থেকে কাঠের টুকরোটা উঠিয়ে সাগরকে মারতে লাগলো। এদিকে সাগরের আব্বু আম্মু বারবার মানা করছে, কিন্তু তামিম কিছুতেই থামছে না। বেশ কিছুক্ষণ মারার পর সাগরের পুরো শরীর থেকে রক্ত পড়তে লাগলো। তামিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যেহেতু এখানে কোনো প্রমাণ নেই, সো বোঝা যাচ্ছে এখানে তুই অপরাধ করেছিস। আজ থেকে তুই আমার ভাই না। আজকে তুই এই গ্রাম থেকে চলে যাবি, এবং আজকে রাতেই চলে যাবি। কোথায় যাবে, কি করবি, এটা আমাদের দেখার বিষয় না। তোকে যদি এই গ্রামে দেখি তাহলে তোকে গলা টিপে মেরে ফেলতেও আমার 2 হাত কাঁপবে না। আব্বু আম্মু চলো বাসায় যাই, আর নিলয় সাগরকে ছেড়ে দে, সে এখান থেকে চলে যাবে। এই বলে তামিম তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো বাসায়। এদিকে নিলয় সাগরকে ছেড়ে দিতেই সাগর মাটিতে পড়ে গেল। তাকে কেউ ধরছে না। এদিকে সাব্বির মিটিমিটি করে হাসছে আর নিঝুমকে চোখ টিপ দিচ্ছে। সাগর কোনো রকম নিচ থেকে উঠে হাঁটা শুরু করলো, কারণ সে বুঝতে পারছে এই গ্রামে তারা থাকা হবে না। এইদিকে সবাই সবার রুমে চলে গেল। সাগরের পিছু পিছু সাব্বিরও চলে আসলো। সাগরের সামনে দাঁড়িয়ে সাব্বির বলতে লাগলো, সাগর, তুই ভেবেছিস তোকে এমনিতেই নিঝুম মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে, তাই না? আরে নিঝুম তো আমার কথাই এরকম করেছে। নিঝুমের সাথে আমি রিলেশনে গেছি, তাও আবার আজকে 2 দিন হয়েছে। তোকে যে ছবিটা দেখিয়েছি ওইটা আরও 1 বছর আগের ছবিটা, কিন্তু তুই নিজেই তুলে দিয়েছিলি। সাব্বির, তুই আমার সাথে এরকম কাজটা করতে পারলি? তুই না আমার প্রিয় বন্ধু ছিলি, আজকে তুই বন্ধুর পরিচয় দিয়েছিস। এটাই হচ্ছে বন্ধুর পরিচয়। ভালো থাকিস নিঝুমকে নিয়ে, দোয়া করি তোদের জন্য। এই বলে সাগর হাঁটতে লাগলো। এদিকে সাব্বির তার বাসায় চলে আসলো। বিছানায় শুয়ে ফোন দিল নিঝুমকে। কিছুক্ষণ পর নিঝুম ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। এদিকে সাগর হাঁটতে হাঁটতে চলে আসলো বাস কাউন্টারে। এসে দেখে একটা বাস দাঁড়িয়ে আছে। সাগর চুপি চুপি পেছনের সিঁড়ি দিয়ে বাসের ছাদে উঠে পড়ল। তার মাথা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে প্রচুর ব্লিডিং হতে লাগলো, কিন্তু সাগরকে কেউ ধরার মতো নেই এখানে। বেশ কিছুক্ষণ পর বাসটা ছেড়ে দিল। সাগর লোহার সাথে হেলান দিয়ে টায়ারের ওপর মাথাটা রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 10টা। কড়া রোদে ঘুম ভেঙে গেল সাগরের। আশেপাশে তাকিয়ে দেখে অনেক গাড়ি ঘোড়া চলাচল করছে। সাগর বোঝার চেষ্টা করছে সে কোথায় এসেছে। সাইনবোর্ডে তাকিয়ে দেখে সে ঢাকা চলে এসেছে। এটা দেখেই সাগর আস্তে আস্তে করে বাস থেকে নেমে পড়ল নিচে। সাগরকে দেখে জসিম সাহেব বলতে লাগলো, এই ছেলে, তুমি কার গাড়িতে হাত দিয়েছো জানো? এটা রাষ্ট্রপতির গাড়ি। আজ সরাও তাড়াতাড়ি। আর তোমার শরীরের এই অবস্থা কেন? এসব কে করেছে তোমার? সাগর কোনো কথাই বলছে না। ক্রসিং থেকে বাসটা ছেড়ে দিল এবং অন্যান্য গাড়িও চলাচল করতে লাগলো। জসিমের কোনো কথার উত্তর না দিয়ে সাগর রাস্তার একপাশে এসে বসে পড়ল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে সাগরের। আশেপাশে তাকিয়ে দেখে একটা লোক রিকশার উপর বসে খাবার খাচ্ছে। সাগর তার পকেটে হাত দিয়ে দেখে 50 টাকা আছে। কোনো রকমে চলে আসলো এখানে। মহিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চাচি, আমাকে 50 টাকার ডাল ভাত দেন তো, আমার খুব ক্ষুধা লাগছে। ক্ষুধার জ্বালায় হাঁটতে পারতেছি না। বসো এখানে। আর তোমার এরকম অবস্থা কে করেছে? মাথা থেকে রক্ত পড়তেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। এসব শুনে আর কি করবেন? আমার জীবনটাই এরকম, এর জন্য আমার সাথে এরকম হয়েছে। আপনাকে পরে বলবো, এখন আমাকে খাবার দেন। খাবার না খেলে আমি কথা বলতে পারবো না। মহিলাটা সাগরকে একটা ডিম, ডাল, আলু ভর্তা আর ভাত দিয়ে দিল। সাগর খাওয়া দাওয়া শেষ করে টাকা দিয়ে চলে আসলো একটা সরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে সাগরকে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করে দিয়েছে। দেখতে দেখতে রাত হয়ে গেল। আশেপাশের গাড়ি ঘোড়া কম চলতে লাগলো। রাত প্রায় 12টা। সাগর রাস্তা দিয়ে হাঁটাচলা করেছে। এমন সময় কোথা থেকে গুলির আওয়াজ শুনতে পেল। সাগর গুলির আওয়াজ অনুসরণ করে ওই দিকে যেতেই দেখতে পেল একটা গাড়িতে কয়েকজন গুন্ডা গুলি করছে, কিন্তু গাড়ির কোনো ক্ষতি হচ্ছে না। এটা দেখে সাগর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দাঁড়া, এখানে দাঁড়া তোরা।
তোদেরকে এখনই জেলে নিয়ে যাব। দাঁড়া এখানে। এটা বলতেই ওই গুন্ডাগুলো ওইখান থেকে চলে গেল। সাগর গাড়ির কাছে এসে দেখে ভেতরে একজন লোক অজ্ঞান হয়ে গেছে। সাগর কোনো রকমে গাড়ির দরজাটা খুলে লোকটাকে বাইরে আনলো। আশেপাশে তাকিয়ে দেখে কোনো গাড়ি নেই। হঠাৎ পাশে পড়ে থাকা ফোনটা বাজতে লাগলো। সাগর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন আপনি? তাড়াতাড়ি জায়গাটায় চলে আসেন, এখানে ওনার উপর হামলা হয়েছে। আমি জায়গাটার নাম জানি না। তুমি মোবাইলের লোকেশনটা চালু করো, আমি এখনই আসতেছি। আর স্যারের খেয়াল রেখো, পিছনের ডিকিতে পানি আছে, স্যারকে পানি খাওয়াও। সাগর ফোনটা কেটে দিয়ে মোবাইলের লোকেশনটা চালু করে দিয়ে পেছনের ডিকি থেকে পানির বোতলটা এনে লোকটার মুখে সিটা দিতেই লোকটার জ্ঞান ফিরল। সাগর লোকটাকে পানি খাইয়ে বলতে লাগলো, আপনি ঠিক আছেন তো? আর ওরা কারা ছিল? আপনার উপর হামলা করেছে কেন? আমি জানি না ওরা কারা ছিল, আর তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে আমার প্রাণ বেঁচে গেছে। সাগর রাষ্ট্রপতির সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ পর প্রায় 8 থেকে 10টা গাড়ি এসে থামলো সাগরের সামনে। অন্য গাড়ির ভেতর থেকে কয়েকজন লোক এসে চারিদিকটা ঘিরে দাঁড়ালো। সাগর দাঁড়িয়ে আছে পাশে। এমন সময় জসিম রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনি ঠিক আছেন তো? আপনাকে বারবার বলেছি একা একা বের হবেন না। আপনি কেন একা একা বের হন? এখন যদি আপনার কিছু হয়ে যেত তাহলে এই দেশ চালাতো কে? আর এই ছেলে, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি দেশের রাষ্ট্রপতিকে বাঁচিয়েছ। ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা, এখন আমি যাই। এখন তুমি কোথায় যাবে? আমার থাকার জায়গা নেই এই আশেপাশে, রাস্তার এক কোণে ঘুমিয়ে থাকবো। এছাড়া আর কি করব? জসিম, ছেলেটা কে? গাড়িতে ওঠাও। আজ থেকে ছেলেটা আমার বাসায় থাকবে, তার সকল দায়িত্ব আমি নিব। ঠিক আছে স্যার। এই ছেলে, তুমি গাড়িতে ওঠো। আজ থেকে তুমি স্যারের বাসায় থাকবে। সাগর বেশ কিছুক্ষণ চিন্তা করে গাড়িতে উঠে গেল। প্রায় 10 মিনিট পর গাড়িগুলো এক এক করে বড় একটা বাড়ির ভেতরে ঢুকতে লাগলো। সাগর গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ বাড়িটা রাজপ্রাসাদের চাইতে কোনো দিক থেকে কম না। সবাই বাড়ির ভেতরে এসে বসে আছে। এমন সময় রাষ্ট্রপতি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, জসিম, তুমি সাগরকে একরকম দেখিয়ে দাও, আর তার ড্রেসগুলো চেঞ্জ করার জন্য কিছু ড্রেস দিয়ে দাও। আর সাগর, ড্রেস চেঞ্জ করে এসে খাওয়া দাওয়া করে নাও। তোমাকে দেখে মনে হচ্ছে রাতে কিছু খাও নাই। জসিম সাহেব সাগরকে নিয়ে চলে আসলো একটা রুমে। ড্রেস দেখিয়ে দিয়ে চলে গেল নিচে। এদিকে সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে উপরে এসে বিছানায় শুয়ে পড়তেই তার ঘুম চলে আসলো, শরীরটা ক্লান্ত থাকার কারণে। সকাল 7টা, সূর্যের আলো সাগরের চোখে পড়তেই সাগরের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে অনেক লোক বসে আছে। সাগরকে দেখে রাষ্ট্রপতি বলতে লাগলো, সাগর, এখানে এসে বসো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই সববার। তোমরা সবাই শোনো, এর নাম হচ্ছে সাগর। সে কালকে রাতে আমাকে বাঁচিয়েছে, তার জন্য সবাই দোয়া করবে যাতে সে সব সময় মানুষের উপকার করতে পারে। কথা বলা শেষ করে সবাই খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই সাগর রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আমাকে একটা চাকরি দেন, আমি চাকরি করে ভাত খাবো। আপনার এখানে বসে বসে খেতে পারবো না। তোমার চাকরি করার কোনো প্রয়োজন নেই। আজ থেকে তুমি আমার ছেলে। আমার কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমাদের ছেলে। দরকার পড়লে তোমাকে সাধারণ কাজ দিব, বাইরের কাজ করতে দিব না। জসিম, সাগরকে একটা কাজ দিয়ে দাও যাতে তার কষ্ট না হয়। সাগর, তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমি ডিগ্রি কমপ্লিট করেছি। ভাবছিলাম ঢাকায় আসবো, পরে আমাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। মিথ্যা অপবাদ মানে? বুঝলাম না, তোমার সাথে কি হয়েছে? আর মাথায় ব্যান্ডেজ কেন? আমাদের সকল কিছু খুলে বলো। সাগর সকল কিছু খুলে বলল সবাইকে। সব কিছু শোনার পর রাষ্ট্রপতি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার কোনো চিন্তা নেই, তোমার সকল কিছু দায়িত্ব আমি নিয়েছি। তোমাকে এমন জায়গায় পৌঁছে দিব তারা অবাক হয়ে শুধু। সাগর কাজ করতে লাগলো। এইভাবেই কেটে গেল 2টি বছর। সাগরের কিছুটা পরিবর্তন এসেছে, আগের চাইতে অনেক কিছু বুঝেছে। এই ঢাকা শহরে কিভাবে চলাচল করতে হবে।
রাতে বসে আছে সাগর তার রুমে। এমন সময় জসিম সাহেব আসলো। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, অফিসের কাজ তো তুমি খুব ভালোভাবেই করতে পারতেছ। তোমাকে যদি পুরো অফিসের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে তুমি করতে পারবে? চেষ্টা করব করার জন্য। সাগর জসিম সাহেবের সাথে কথা বলে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল এভাবেই 10টি বছর। এখন তো আপনারা জানেন সাগর রাষ্ট্রপতি হয়েছে। চলুন এবার বর্তমানে ফিরে যাই। বর্তমানে সাগর আর জসিম সাহেব চলে আসলো ঢাকায়। অফিসের ভেতর বসে আছে সকলে। এমন সময় রাষ্ট্রপ্রধান বলতে লাগলো, সাগর, তোমাকে রাষ্ট্রপতি বানানো হয়েছে আজ 1 মাস। তুমি এই 1 মাসে কি কি করেছো এবং কোথায় কত টাকা খরচ করেছো আমাদেরকে হিসাব দাও। সাগর তার ফোনটা বের করে লাইভ ভিডিওগুলো দেখাতে লাগলো। কোথায় কত টাকা খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে এবং কোথায় কাজ চলছে, সকল কিছু দেখাতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখানোর পর রাষ্ট্রপ্রধান বলতে লাগলো, এখন না হয় বুঝলাম তুমি এসব করেছো। তোমার উপর কিন্তু পুরো দেশ চালানো হয়েছে। তুমি খুব সাবধানে চলাচল করবে। তোমার কিছু হয়ে গেলে দেশ চালানোর মতো কারো ক্ষমতা নেই। আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর রহমতে আমার কোনো কিছুই হবে না। আমি একটু গ্রাম সাইডে গিয়েছিলাম রাস্তাঘাটগুলো দেখার জন্য। ওইখানে গিয়ে দেখি রাস্তাঘাটগুলো ভাঙাচোরা, তাই আর কি ওইখানে কাজ চালু হচ্ছে। ভাবছিলাম 1 সপ্তাহ পর আসব, কিন্তু আপনি ফোন দিয়েছেন এর জন্য চলে এসেছি। দেখো, আমাদেরও কিন্তু উপর মহলে সকল কিছু বলতে হয়, এর জন্য আমি তোমাকে ফোন দিয়ে নিয়ে এসেছি। সামনে বৃহস্পতিবার একটা বৈঠক বসবে। ওই বৈঠকে অনেক কিছু বলা হবে, তুমি তার উত্তর দিবে কিভাবে এটা আমি বলতে পারবো না। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, যে প্রশ্ন করুক না কেন আমি ইনশাল্লাহ সকল প্রশ্নের উত্তর দিতে পারবো। সাগর আরও কিছুক্ষণ সবার সাথে কথা বলে চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। সাগর সোজা চলে গেল ওপরে। ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোন দিল রিয়াকে। বেশ কিছুক্ষণ পর রিয়া ফোনটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো স্যার, আপনি কি ঢাকায় চলে এসেছেন? হ্যাঁ, আমি ঢাকায় চলে এসেছি। তুমি কাল থেকে আবারও কাজে আসবে। আর নিঝুম নামের মেয়েটাকে কি চাকরি দিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার, চাকরি দিয়ে দিয়েছি আমাদের অফিসে। স্যার, উনি তো বিবাহিত, তাহলে উনি চাকরি করতেছেন কেন? ওনার জামাই কোথায়? রিয়া, এটা আমি জানবো কি করে তার জামাই কোথায় এবং সে কোথা থেকে এসেছে? এসব আমি জানি না। তবে আগে আমার খুবই পরিচিত ছিল, এখন পরিচিত নেই। আচ্ছা, রাখলাম তাহলে। এখন তুমি কালকে সকাল সকাল চলে আসবে। এই বলে সাগর ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো নিচে। বসে বসে টিভি দেখছে। এমন সময় জসিম সাহেব বলতে লাগলো, সাগর, আমার মনে হয় কি এখন তুমি তোমার নিজের বাড়িতে চলে গেলে আরও বেশি ভালো হবে, কারণ এখন তোমার পরিবারের সাপোর্টটা বেশি দরকার। তুমি তো তোমার যোগ্যতা দিয়ে রাষ্ট্রপতি চেয়ারে বসেছো। আমি চাই এখন তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও। আশা করি তারা তাদের ভুলটা হয়তো বুঝতে পারছে। আঙ্কেল, আমি আপনাকে জসিম সাহেব বলে ডাকি, আপনি কিছু মনে করেন না। আসলে একটা কথা কি জানেন, যেখান থেকে আমি একবার চলে আসি ওই জায়গায় আমাকে যদি বারবার নিয়ে বেঁধে রাখা হয় তাহলেও আমি ওইখান থেকে চলে আসব। কারণ আমাকে যেখান থেকে অপমানিত করা হয়েছে ওই জায়গায় আমি কোনোদিনই যাই না। তোমার আব্বু আম্মু তো তোমাকে অপমান করে নাই, তোমার ভাইও তো তোমাকে অপমান করে নাই, তাই না? ওরা তো কোনো অপরাধও করে নাই। তারা তো আর জানতো না নিঝুম যে তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটাবে। সাগর বেশ কিছুক্ষণ চুপ হয়ে রইল, কারণ তার যে কোনো কিছুই বলার নেই। যাকে সে এতটা আপন ভেবেছিল, এতটা ভালোবেসেছিল, সে তাকে ধোঁকা দিয়েছে। এদিকে নিঝুম তার রুমে বসে আছে। এমন সময় নিলয় আসলো। তার বউকে নিয়ে দুজনকে দেখে নিঝুম বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া আর ভাবি, তোমরা দুজন হঠাৎ আমার রুমে, কিছু বলবে? আচ্ছা নিঝুম, আমাকে একটা কথা বলতো। 10 বছর আগে সাগরকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে তোর জন্য। আমাকে সত্যি করে বলবি, সাগর কি ওই দিন কোনো অন্যায় করেছিল তোর সাথে? সাগর যা যা বলেছে তা কি সত্যি বলেছে?
ভাইয়া, সাগর যা যা বলছে একদম সত্যি কথা বলছে। সাগর পুরো নির্দোষ। আমি সাগরকে মিথ্যে অপবাদ দিয়েছি তার বন্ধু সাবিরের জন্য। সাগরকে প্রেমের জ্বালা ফাঁসিয়ে আমার সাথে এরকমটা করেছে। সাগরের সাথে দেখা হয়েছিল 3 দিন আগে। আমাকে লক্ষ টাকাও দিয়েছে, আবার একটা চাকরিও দিয়েছে। জানো ভাইয়া, সাগর হচ্ছে একজন রাষ্ট্রপতি। হ্যাঁ আমি জানি, কারণ আমি 1 সপ্তাহ আগে টিভিতে দেখেছি সাগরকে। তোর একটা ভুলের জন্য আমি সাগরকে এরকমভাবে মেরেছিলাম এবং গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম, শুধু তোর একটা ভুলের জন্য। ছেলেটার সাথে দেখা হলে আমি মাপ চেয়ে নিব। ভাইয়া, সাগর কখনোই কাউকে মাফ করবে না। একবার যে যার কাছ থেকে চলে আসে, তার মনে একবার যে কষ্ট দিয়ে ফেলে, তাকে কখনো মাফ করে না সে। আমি গিয়েছিলাম, আমাকে অপমান করে যাই নয় তাই বলে তিলে তিলে আঘাত দিয়েছে। আজকে দেখো, আমার বর আমাকে রেখে অন্য একটা মেয়ের সাথে সংসার করছে। কপালে যেটা ছিল এটাই হয়েছে, এখন আর আফসোস করে লাভ নেই। তোর জন্য আমি ছেলে দেখব, দেখি যদি পারি তোর বিয়ে দিতে। ভাইয়া, আমার বিয়ে করার আর কোনো শখ নেই। জীবনে যা কিছু হারিয়েছি তার হারাতে চাই না। এখন শুধু একা বেঁচে থাকতে চাই। নিলয় আর তার স্ত্রী চলে আসলো বাইরে, কারণ তারা যেটা বোঝাবে তার উল্টোটা বুঝবে নিঝুম। এদিকে সাগর বসে আছে তার রুমে। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে আছে। তার আব্বু আম্মুর কথা অনেক মনে পড়ছে, কিন্তু সে সব সময় চুপচাপ। রাত পার হয়ে সকাল হলো। দেখতে দেখতে এভাবেই চলে গেল 7 দিন। দুপুরে খাবার টেবিলে বসে আছে সাগর। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে চিরচেনা কণ্ঠ ভেসে উঠল। হ্যাঁ, এখানে কি সাগর আছে? হ্যাঁ, এখানে সাগর আছে। আপনি বলেন কি বলবেন? সাগরের কাছে কি একটু ফোনটা দেওয়া যাবে? সাগর হচ্ছে আমার ভাই, একটু ফোনটা দিতে পারবেন সাগরের কাছে? ভাইয়া, আমি হচ্ছি সাগর। ভাই আমাকে মাফ করে দে, আমি ভুল বুঝে যে এতদিন তোকে দূরে সরিয়ে রেখেছি, গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি। ভাই তুই আবার আমাদের কাছে ফিরে আয়। ভাইয়া, তোমাদের কাছে ফিরে যাব সেই পথ তো বন্ধ, কারণ তোমরা নিজে থেকেই আমাকে তাড়িয়ে দিয়েছো। এখন আবার বলতেছো তোমাদের কাছে ফিরে যাওয়ার জন্য। আমি কখনোই তোমাদের কাছে ফিরে যাব না আর। ভাই প্লিজ রাগ করিস না, তুই আবার বাড়িতে ফিরে আয়, আমরা তোর কাছে মাপ চাইবো। প্লিজ তুই বাড়িতে ফিরে আয়। ভাইয়া, আমি বাড়িতে ফিরে গেলে তোমরা আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেবে তো? আমার তো সন্দেহ হচ্ছে তোমরা আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেবে না। প্লিজ ভাই এমনটা বলিস না, তুই বাড়িতে আয়। তোর ভাগ্নি হয়েছে, তাকেও একটু দেখে যা, তোর ভাবিও অপেক্ষা করতেছে তোর জন্য। ঠিক আছে ভাইয়া, আমি কয়েকদিন পর আসবো। আর তোমার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 5 বছর। তুই বাড়িতে ফিরে আয়, আব্বু আম্মু তোর জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা, আমি যখন সময় পাবো তখন চলে আসবো। এখন তাহলে ফোন রাখলাম। সাগর ফোনটা রেখে দিল। আজকে তার মন অনেক খুশি, কারণ তার বড় ভাইয়ের সাথে কথা বলতে পারছে। খাওয়া দাওয়া করে রিয়াকে নিয়ে চলে আসলো শপিং মলে। পরিবারের সকলের জন্য জামা কাপড় যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে একটা বড় লাগেজের ভেতরে ভরে নিল। রিয়া, মেয়েদের জন্য আর কি কি লাগে একটু বলবে? আমি তো জানি না তোমরা কি কি ব্যবহার করো। স্যার, আপনি সকল কিছু নিয়ে নিয়েছেন, আর কোনো কিছু নিতে হবে না। আপনার বড় ভাইয়ের মেয়ের বয়স যেহেতু 5 বছর, তার জন্য কিছু খেলনাপাতি নিয়ে নেন, তাহলে আরও খুশি হবে। হ্যাঁ ঠিক বলেছ, খেলনাপাতি নিয়ে নি চলো। সাগর খেলনাপাতি নিয়ে নিল। রাতে খাওয়া দাওয়া করে রওনা দিল তার গ্রামের উদ্দেশ্যে। দীর্ঘ 4 ঘন্টা ড্রাইভ করার পর সাগর চলে আসলো তার বাড়ির সামনে। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল রাত 1টা বাজে। 2বার কলিং বেল দিতেই একটা 30 বছরের মহিলা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কে আপনি? আর এত রাতে এভাবে অন্যের বাসার কলিং বেল বাজাচ্ছেন কেন? আমি সাগর, আপনি নিশ্চয়ই তামিম ভাইয়ার বউ? হ্যাঁ, আমি তামিমের স্ত্রী। তুমি কোন সাগর? তামিমের ছোট ভাই নাকি? হ্যাঁ, আমি তামিম ভাইয়ার ছোট্ট ভাই, এই বাড়ির ছোট্ট ছেলে। আপনি দয়া করে কাউকে ডাক দিবেন না। ভাবি সকালে সারপ্রাইজ দিতে চাই আমি সবাইকে। আর এই লাগেজটা আপনার রুমে রেখে দেন, সকালে না হয় খুলে সবাইকে সব কিছু দিয়ে দিব। ঠিক আছে, তুমি তোমার রুমে কি ঘুমিয়ে পড়ো। তোমার রুমটা আগের মতো সাজানো গোছানো আছে।
আমি প্রতিদিন তোমার রুমটা সাজিয়ে গুছিয়ে রাখি। ধন্যবাদ ভাবি আমার রুমটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। এই বলে সাগর চলে আসলো ওইখান থেকে ওপরে। তার রুমের ভেতরে প্রবেশ করতেই সেই আগের চিরচেনা গন্ধটা পেল, যা 10 বছর আগে সাগর পেত। বিছানায় শুয়ে আছে, কিন্তু তার ঘুম নেই। সকাল 6টা। সাগর ঘুম থেকে উঠে চলে আসলো বাড়ির বাইরে। কিছুক্ষণ হাঁটাচলা করতে লাগলো। এদিকে তামিম বাড়ির বাইরে আসতেই দেখতে পেল একটা সাদা কালারের গাড়ি দাঁড়িয়ে আছে। এটা দেখে তানিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তানিয়া, এই গাড়িটা এখানে কে রেখেছে? আমাদের বাড়ির সামনে তুমি দেখেছো নাকি? না তো, আমি দেখি নাই। মনে হয় আশেপাশের বাড়িতে কেউ এসেছে। আশেপাশে তো জায়গা নেই, এর জন্য আমাদের এখানে রেখেছে। তাই বলে একেবারে দরজার সামনে রাখবে? আচ্ছা তুমি রান্না করো, আমি বাজার থেকে মাছ নিয়ে আসি। শুধু মাছ নিয়ে আসলে চলবে? অন্য কিছু আনতে হবে না নাকি? এ নাও, এখানে যা যা লিস্ট আছে সকল কিছু নিয়ে এসো। কি ব্যাপার, এত কিছু কেন আনতে বলতেছো? মাছ, মাংস, মুরগি, চিংড়ি আরও ইত্যাদি ইত্যাদি। কি তোমাকে আনতে বলতেছি, তুমি নিয়ে আসো। গিয়ে এত কথা বলো কেন তুমি? তাড়াতাড়ি বাজারে যাও। কাউকে বাজারে যাইতে হবে না, আমি বাজার থেকে সকল কিছু কিনে নিয়ে এসেছি। সাগরের এমন কথা শুনে তামিম আর তানিয়া দরজার দিকে তাকাতেই দেখতে পেল সাগর দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে তামিম বলতে লাগলো, কি ব্যাপার, আপনি কে? আর এখানে এসে বলতেছেন সকল কিছু আপনি কিনে নিয়ে এসেছেন? ভাইয়া, আমি তোমার ছোট্ট ভাই সাগর। দেখেছো 10 বছরে কত বড় হয়ে গেছি আমি। সাগরের মুখে এই কথা শুনে তামিম দৌড়ে এসে সাগরকে জড়িয়ে ধরল। বেশ কিছুক্ষণ পর পরিবারের সবাই চলে আসলো নিচে। সাগর সবার সাথে কথা বলে বসে আছে তার বড় ভাইয়ের মেয়ের সাথে। এমন সময় তানজিলা বলতে লাগলো। তানজিলা হচ্ছে সাগরের বড় ভাইয়ের মেয়ে। কাকা, তুমি আমার জন্য কি কি নিয়ে এসেছো? আমার জন্য তো কিছুই নিয়ে আসো নাই। আমি তোমার সাথে কথাই বলবো না, তুমি খুব পচা। কে বলেছে তোমার জন্য কিছু নিয়ে আসে নাই? তোমার জন্য তো সব কিছু নিয়ে এসেছি। গাড়ি, খেলনা, তোমার ড্রেস, যা কিছু লাগবে সকল কিছু নিয়ে এসেছি। কই নিয়ে এসেছো? আমি তো দেখতে পাচ্ছি না। তোমার সাথে তো কোনো কিছুই নেই। আমার সাথে কোনো কিছু নেই, চলো তোমাদের রুমে। আর ভাবি, লাগেজটা কোথায় রেখেছেন? তানজিলা, সকালে একটা লাগেজ ধরেছিলে, তুমি এই লাগেজটা দিয়ে দাও তোমার কালকে, আর নিয়ে যাও আর তোমার কাকাকে নিয়ে যাও। আমাদের রুমে তুমি একা একা আনতে পারবে না। তানজিলা সাগরকে নিয়ে চলে আসলো তার আব্বু আম্মুর রুমে। লাগেজটা বের করে দিতেই সাগর তানজিলাকে নিয়ে চলে আসলো নিচে। লাগেজের ভিতর থেকে এক এক করে সকল কিছু বের করতে লাগলো। তানজিলা তো মহা খুশি, তার জন্য এত কিছু নিয়ে এসেছে সাগর। সাগর সবাইকে সকল কিছু দিয়ে দিল। সকল কিছু দিয়ে বসে রইল সোফায়। এমন সময় তামিম এসে বলতে লাগলো, সাগর, তুই ঢাকায় কি কাজ করিস আর এত দামি গাড়ি নিয়ে এসেছিস? নিশ্চয়ই তুই ভালো একটা চাকরি করিস। ভাইয়া, তুমি কি আমার ব্যাপারে কোনো কিছু জানো না? আমাকে কি টিভিতে কখনো দেখো নাই? তোকে আবার টিভিতে দেখতে যাব কেন? ভাইয়া, আমি যে দেশের রাষ্ট্রপতি তুমি জানো না, আর জানবে কি করে? তোমরা তো খবর কিছুই দেখো না। সাগরের মুখে এমন কথা শুনে সবাই চমকে গেল। সাগরের দিকে এক নজর পানে তাকিয়ে আছে সবাই। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর সবাই সত্যিটা জানতে পারল, সাগর রাষ্ট্রপতি। সকল কিছু জানার পর সবাই তো মহা খুশি। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। এদিকে রিয়া এবং জসিম সাহেব চলে আসলো গ্রামে সাগরদের বাসায়। আর কলিং বেল দিতে সাগরের আম্মু গিয়ে দরজা খুলে দিল। দুজনকে দেখে বলতে লাগলো, আপনারা কি আর এখানে কি চাই? সাগর আছে নাকি বাড়িতে? আমরা তার বডিগার্ড। সাগর আমাদের কিছু না বলেই চলে এসেছে এখানে। হ্যাঁ, ভিতরে আসেন, সাগর বাড়িতেই আছে। সাগর, তুই কি এখনো বিয়ে করিস নাই? না ভাইয়া, আমি এখনও বিয়ে করি নাই। আমার বিয়ের বয়স হয়েছে নাকি? মাত্র তো 30-এ পা দিলাম, আর বলতেছো বিয়ে করার জন্য? হ্যাঁ বলতেছি, বিয়ে করার জন্য। আঙ্কেল, আপনি সাগরের জন্য মেয়ে দেখেন। আমি তো সাগরকে আরও আগেই বলেছিলাম তার জন্য মেয়ে দেখি, কিন্তু সে না করে বারবার। এর জন্য আর মেয়ে দেখি নাই।
আমার পাশে যে মেয়েটা বসে আছে, দেখেন তো এই মেয়েটাকে আপনাদের পছন্দ হয় কিনা? মেয়েটা তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তা রিয়া, আমার ছেলেকে তোমার পছন্দ হয় নাকি? উনি তো আমার স্যার, উনি আমাকে বিয়ে করবে কিভাবে? আর আমি তো ওনার যোগ্য না যে উনি আমাকে বিয়ে করবে। সবসময় যোগ্য খুঁজতে হয় না রিয়া, তুমি শুধু বলো সাগর কি বিয়ে করবে নাকি করবে না। স্যার যদি রাজি থাকে তাহলে আমার বিয়ে করতে আপত্তি নেই, তবে আপনারা স্যারকে জোর করবেন না, স্যার নিজের ইচ্ছায় বলবে। কিরে সাগর, তুই কিছু বলছিস না কেন? রিয়াকে কি তোর পছন্দ হয়? রিয়া, তুমি কি বিয়ে করতে চাস নাকি? আম্মু, তোমাদের পছন্দ আমার পছন্দ। আর রিয়ার সাথে বিয়ে দিলে আমি বিয়ে করব, অন্য মেয়ের সাথে দিলেও আমি বিয়ে করব। ঠিক আছে, রিয়ার সাথে তোর বিয়ে দিব। জসিম সাহেব, আপনি রিয়ার আব্বু আম্মুকে ফোন দিয়ে এখানে নিয়ে আসেন। এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন ফোন দিয়ে তাদেরকে বলে দেই তারা যাতে কাল চলে আসে সকালে। হ্যাঁ, আপনি এখন ফোন দিয়ে বলে দেন যাতে তারা কাল চলে আসে। কালকে আসলে বিয়ের পাকা কথা করে ফেলবো এখানে। ঠিক আছে। সাগর রিয়াকে নিয়ে চলে আসলো বাইরে। রিয়ার হাতে হাত রেখে সাগর ঘোরাঘুরি করছে। এইদিকে রিয়া খুবই খুশি। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তো ভাবতেই পারছি না রাষ্ট্রপতিকে আমি বিয়ে করব, আমার ভাবতেই অবাক লাগতেছে। অবাক হয়ে আর কি হবে? যেটা কপালে লিখেছে ওটাই তো হবে, তাই না? আমার কপালে তুমি হয়তো লিখেছিলে, এর জন্য তোমার সাথে আমার বিয়ে হবে। দুজন সন্ধ্যা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিতে লাগলো। এমন সময় তামিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুই তো রাষ্ট্রপতি হয়েছিস অনেক দিন হয়েছে, কিন্তু তোকে তো টিভিতে দেখাই নাই কেন? আমরা তো মাঝে মধ্যে খবর দেখি। আমি রাষ্ট্রপতি হয়েছি মাত্র 1 মাস হয়েছে। টিভিতে দেখার নাই, কারণ আমি সংবাদ মাধ্যমকে বলে দিয়েছি যাতে আমার ভিডিও কোথাও না ছাড়া হয়, এই জন্য ওরা ভিডিও ছাড়ে নাই। ও আচ্ছা, এটার জন্যই আমরা দেখতে পারি নাই। তবে তোর এত উন্নতি দেখে আমাদের খুব ভালো লাগতেছে। দোয়া করি তুই আরও সামনে এগিয়ে যা। সাগর সবার সাথে কথা বলছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। রিয়া গিয়ে দরজাটা খুলে দিতেই দেখতে পেল নিঝুম এবং তার পুরো পরিবার দাঁড়িয়ে আছে। নিঝুমকে দেখে রিয়া বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে চলে এসেছেন? আপনাকে তো চাকরি দিয়ে দেওয়া হয়েছে, আবার আপনি এখানে এসেছেন কেন? আমি সাগরের সাথে কথা বলতে এসেছি। সবাই বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিঝুম বলতে লাগলো, সাগর, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। মাপ আমি সবাইকে করে দিয়েছি অনেক আগেই, তবে তুমি যে কাজগুলো করেছিলে এটার জন্য তোমাকে অনেক পস্তাতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার সাথে অন্যায় করা আমার ঠিক হয় নাই। আমার বর আমাকে রেখে অন্য মেয়ের সাথে সংসার করতেছে, এটা আমি কি করে মেনে নিব? এটা তোমার ভাগ্য, তুমি যার সাথে যেমন করবে তোমার সাথেও ঠিক তেমনই হবে। রিয়ার সাথে আমার বিয়ে হবে কয়েকদিন পর, তোমাদেরকে দাওয়াত দিব, তোমরা চলে আসবে। সবাই আরও কিছুক্ষণ থেকে চলে গেল যার যার বাড়িতে। রাতে সাগর আর রিয়া বসে আছে সাগরের রুমে। এমন সময় রিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা সাগর, তুমি কি সবাইকে এভাবে মাফ করে দাও? হ্যাঁ, আমি সবাইকে এভাবেই মাফ করে দিই, কারণ কারো প্রতি আমার ক্ষোভ নেই। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। সাগর আর রিয়া ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করতে লাগলো সবাই। সকাল 10টা। এমন সময় কলিং বেল বেজে উঠল। রিয়া গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। তাদেরকে ভেতরে এনে দরজাটা লাগিয়ে দিল। সকালে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, বিআই সাহেব, আমরা তো চাইছিলাম সাগরের সাথে রিয়ার বিয়ে দিয়ে দেওয়ার জন্য। আপনারা যদি রাজি থাকেন তাহলে বিয়ের কথা আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। মেয়ের বয়স তো হয়ে গেছে, আমরা দেরি করতে চাই না। যেহেতু দুই পক্ষ রাজি, তাহলে বিয়ে দিতে আমাদের সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। এখন আপনি বলেন, বিয়ের তারিখ কবে ফেলবো? 1 সপ্তাহ পর নাকি 15 দিন পর ফেলবো? 15 দিন পর বিয়ের তারিখ ঠিক করেন, কারণ আমাদের আত্মীয় স্বজনরাও বিভিন্ন জায়গা থেকে আসবে এবং বাড়ির ঘর সাজাতে হবে আর অনেক কিছু করতে হবে।
একমাত্র মেয়ে, আবার রাষ্ট্রপতির সাথে বিয়ে হবে। আয়োজন তো বড় করেই করতে হবে। হ্যাঁ, আয়োজন তো বড়ভাবে করতে হবে। বড়ভাবে না করলে কি চলবে নাকি? তাহলে ফাইনাল করা হলো 15 দিন পর বিয়ে হবে। সবাই বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছে। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই চলে আসে ঢাকায়। আস্তে আস্তে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে কখন যে সকাল হয়ে গেছে টেরই পায়নি কেউ। সকালে খাওয়া দাওয়া করে সবাই চলে গেল শপিং করতে। সারাদিন শপিং করে চলে আসলো সবাই বাসায়। সবাই ক্লান্ত হয়ে গেছে শপিং করতে করতে। খাওয়া দাওয়া করে সবাই বিশ্রাম নিতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। বাড়িতে মেহমান আসতে লাগলো। সাগর তাদের বিয়ের কার্ড সকল জায়গায় পৌঁছে দিয়েছে। প্রায় 2000 লোকের আয়োজন হবে। কমিউনিটি সেন্টারে বিয়ে হবে সাগর আর রিয়ার। রাতে বসে আছে সবাই। এমন সময় রিয়ার আব্বু বলতে লাগলো, সাগর, আমি বাবুর্চির সাথে কথা বলে নিয়েছি। 2500 লোকের আয়োজন করতে বলেছি। 6টা গরু এনেছি এবং আরও অন্যান্য যা যা বলেছে তা নিয়ে এসেছি। ভালো করেছেন। আর টাকা পয়সা লাগলে আপনি নিয়ে যান আমার কাছ থেকে। সমস্যা নেই, দরকার পড়লে আমার অফিস বিক্রি করে তারপর আমি আমার মেয়ের বিয়ে দেব তোমার সাথে। তবু খাওয়া দাওয়া নিয়ে কেউ যাতে কিছু না বলতে পারে, ঢাকার বিখ্যাত বাবুর্চিকে নিয়ে এসেছি। ভালো করেছেন। আমিও ভাবছিলাম আপনাকে বলবো ঢাকার বিখ্যাত বাবুর্চিকে নিয়ে আসার জন্য। রাতে সবাই কথা বলে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। সকাল 10টা। বিয়ে বাড়িতে আয়োজন চলছে। আর 5 দিন বাকি আছে সাগরের বিয়ের। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসেছে দাওয়াতে। সাগর ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় পেছন থেকে রাষ্ট্রপ্রধান বলতে লাগলো, সাগর, এত আয়োজন করে বিয়ে করতেছো, আমাকে একবারও জানালে না? আমি তো খবর পেয়েছি জসিমের কাছ থেকে। স্যার, আমি তো আপনার বাসায় বিয়ের কার্ড নিজে গিয়ে পৌঁছে দিয়ে এসেছি। আপনি ওই দিন ছিলেন না বাসায়। আপনার কাজের লোকের হাতে দিয়েছিলাম। ও আচ্ছা, কাজের লোকের মনে হয় মনে নেই, এর জন্য আমাকে দেয় নাই। যাই হোক, আর 5 দিন পরে তোমার বিয়ে। দোয়া করি সবসময় সুখে থাকবে তোমরা। সাগর রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। সাগরও তাদের সাথে বসে পড়লো আড্ডা দেওয়ার জন্য। আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল। এভাবেই কাটতে লাগলো সাগরের দিনগুলো। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। আজকে সাগরের বিয়ে। সবাই রেডি হচ্ছে কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য। সাগরকে তার বড় ভাই রেডি করিয়ে দিচ্ছে আর বলছে, ভাই, তোকে তো আজকে নায়কের মতো লাগতেছে। দোয়া করি যাতে তুই রিয়ার সাথে সুখে সংসার করতে পারিস। হ্যাঁ ভাইয়া, আমাদের জন্য দোয়া করবে, তাতেই চলবে আমাদের। চলো এখন যাওয়া যাক। সবাই তো কমিউনিটি সেন্টারে চলে গেছে। আর একটু দাঁড়া, আমার কয়েকজন বন্ধু বান্ধব আসবে, তাদেরকে সাথে নিয়ে একবারে না হয় কমিউনিটি সেন্টারে যাব। তামিম, আমরা চলে এসেছি, আর দাঁড়াতে হবে না। চলো এখন কমিউনিটি সেন্টারের দিক যাওয়া যাক। তামিম, সাগর এবং তামিমের বন্ধুবান্ধব গাড়িতে উঠে পড়ল। প্রায় 15টা গাড়ি সাজানো হয়েছে। বেশ কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলো এক এক করে কমিউনিটি সেন্টারের ভেতরে ঢুকতে লাগলো। সাগরের গাড়িটা একেবারে কমিউনিটি সেন্টারের মাঝখানে গিয়ে থেমে গেল। গাড়ির ভেতর থেকে সাগর, সাগরের বড় ভাই এবং তার বন্ধুবান্ধব গাড়ি থেকে নেমে গেল। বড় করে আয়োজন করা হয়েছে। সাগর চলে গেল স্টেজের উপর। খাওয়া দাওয়া শেষ হতেই কাজী আসলো। সাগর আর রিয়ের বিয়েটা পড়িয়ে দিয়ে কাজী চলে গেল। এইদিকে কমিউনিটি সেন্টার থেকে সবাই এক এক করে বিদায় নিতে লাগলো। সকলের বিদায় নেওয়া শেষ হতেই সাগর রিয়াকে নিয়ে চলে আসলো বাসায়। রিয়াকে সবাই নিয়ে চলে গেল সাগরের রুমে। এদিকে সাগর চলে আসলো ছাদে। এসে দেখে তার বড় ভাই এবং তামিমের বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে তামিমের বন্ধু বলতে লাগলো, সাগর, তুমি আমাদের থেকে অনেক ছোট। তোমাকে তুমি করে বললাম, কিছু মনে করো না। ভাবি, একে আদর কইরো ভালোভাবে, যাতে সামনের বছর বেবি নিয়ে আসতে পারে। তামিমের বন্ধুর মুখে এমন কথা শুনে সবাই হাসতে লাগলো। এদিকে সাগর লজ্জায় পড়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারছে না। রাত 12টা অবধি আড্ডা দিয়ে সাগর চলে আসলো তার রুমের ভেতরে। দরজাটা লাগিয়ে দিয়ে সাগর খাটের কাছে আসতেই রিয়া খাট থেকে নেমে সাগরের পা ধরে সালাম করলো। সাগর রিয়াকে নিচ থেকে উঠিয়ে তার বুকের সাথে চেপে ধরল। বেশ কিছুক্ষণ এভাবেই থাকার পর
রিয়া বলতে লাগলো, সাগর চলো, 2 রাকাত নফল নামাজ আদায় করে আমরা আমাদের নতুন জীবন শুরু করি। হ্যাঁ চলো। দুইজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে চলে আসলো বিছানায়। দুজন বেশ কিছুক্ষণ চুপ করে রইল। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর রিয়া বলতে লাগলো, কিছু বলতেছেন না কেন? এভাবে চুপ করে বসে থাকবেন নাকি? বসে থাকলে থাকেন, আমি ঘুমালাম। এখনই ঘুমিয়ে যাবেন? আদর খাবেন না নাকি? আদর খাওয়ার জন্যই তো বসে আছি এতক্ষণ, আপনিই তো কিছুই করতেছেন না বা বলতেছেন না। এইভাবে চুপচাপ থাকলে কি ভালো লাগে? আমি তো চুপচাপ বসে থাকি নাই, আমি তো আমার পরীর মতো বউটাকে দেখছিলাম এতক্ষণ। সাগরের মুখে এমন কথা শুনে রিয়া লজ্জা পেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সাগর আস্তে আস্তে করে রিয়ার ঘোমটাটা ফেলে দিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। প্রায় 10 মিনিট পর সাগর রিয়াকে ছেড়ে দিল। এদিকে সাগর আর রিয়ার এমন অনুভূতি দেখে হাসতে লাগলো। এভাবেই হাসতে দেখে রিয়া বলতে লাগলো, এই তুমি আমার দিকে এভাবে তাকিয়ে হাসতেছো কেন? আদর করলে আদর করো, না করলে আমি ঘুমালাম। এত ঘুম ঘুম করো কেন? হ্যাঁ, আজকে সারা রাত আদর করব তোমাকে, দেখি তুমি কীভাবে আদর খেতে পারো। এইভাবে সাগর রিয়াকে জড়িয়ে নিল তার বুকের মধ্যে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। এদিকে রিয়ার শরীর কেঁপে উঠল। গল্পটা এই পর্যন্তই। গল্পটা কেমন হয়েছে আপনাদের কাছে সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।